দুর্ভাগ্য পিছু ছাড়ছে না পাকিস্তানের। এক রাতের বৃষ্টিতে ডুবে গেল রাওয়ালপিন্ডি। নালার মধ্যে মিলল ১৩০০ বছরের পুরনো রহস্যময় পুরুষের কঙ্কাল। কেক কেটে পালন করা হলো গোখরো সাপের জন্মদিন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ন্যাটালি হার্পকে ঘিরে কেন এত আলোচনা? তবে কি হার মানলেন ডোনাল্ড ট্রাম্প? মধ্যপ্রাচ্যে ইরানের মহাবিজয়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্ভাগ্যজনক কিছুতেই ছাড়ছে না পাকিস্তানকে। এক রাতের আকস্মিক মুষলধারে বৃষ্টিতে পুরোপুরি তলিয়ে গেছে রাওয়ালপিন্ডি শহর। রাস্তাঘাট আর নদী একাকার। পানিবন্দী ১৫০ শিশুকে নিরাপদে উদ্ধার করা হলেও দেশ জুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। প্রকৃতির এই নিষ্ঠুর রূপ ও চলমান সংকট নিয়ে বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। সংকট থেকে প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভাগ্য যেন পাকিস্তানের পিছু ছাড়ছেই না। একটার পর একটা ট্র্যাজেডি আর দুর্যোগে দিশেহারা পুরো দেশ। এবার স্তব্ধ হয়ে গেছে রাওয়ালপিন্ডি শহর। রাস্তা নাকি নদী, এক পলকে দেখে বোঝার কোনো উপায় নেই। এক রাতের তাণ্ডবই বদলে দিল পুরো শহরের দৃশ্যপট। পানির তোড়ে তলিয়ে গেছে শত শত রাস্তা, ঘরে ঢুকেছে কাদা পানি, আর প্রাণ বাঁচাতে অবরুদ্ধ শিশুরা আর্তনাদ করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সর্বোচ্চ সতর্কতায় পাকিস্তানি প্রশাসন। এ খবর নিশ্চিত করছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ভিত্তিক ভিডিও সংস্থা ভিওরি। উদ্বেগ বাড়িয়ে সদর এলাকায় এক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে হুহু করে ঢোকে বন্যার পানি। মুহূর্তেই পানিবন্দী হয়ে পড়ে প্রায় ১৫০ শিশু। তবে জীবন বাজি রেখে রেস্কিউ 112 দল উদ্ধার অভিযান চালিয়ে কোনো হতাহত ছাড়াই সব শিশুকে নিরাপদে সরিয়ে আনে। কিন্তু সবার ভাগ্য সহায় ছিল না। শাহজাদ টাউনে বৃষ্টির তোড়ে ভেঙে পড়ে এক বাড়ির ছাদ। ঘটনাস্থলেই প্রাণ হারান এক দম্পতি। গুরুতর আহত হয় তাদের ২ মেয়ে। কমিশনার সালমান গনি সব বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি সামলাতে ভারী যন্ত্রপাতি নিয়ে নিচু এলাকায় নেমেছে পয় নিষ্কাশন কর্মী ও সিভিল ডিফেন্স। ডেপুটি কমিশনার অধিবাসীদের অপ্রয়োজনে বাইরে না বের হতে এবং বিদ্যুতের খুঁটি ও নদী থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির হিসাব বলছে চলমান বর্ষা মৌসুমে দেশ জুড়ে প্রাণ গেছে ১৫৯ জনের, আর আহত ৭৫০ শতাধিক। প্রকৃতির এমন নির্দয় রূপ পাকিস্তানকে যেন আরো গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পেরুতে আবিষ্কৃত হলো ১৩০০ বছরের পুরনো এক রহস্যময় কঙ্কাল, যাকে প্রত্নতান্ত্রিকতা নাম দিয়েছেন লর্ড অফ দ্য চ্যানেল। সাধারণত এই প্রাচীন অঞ্চলে তরুণীদের দেহ উৎসর্গ করা হলেও এবার পাওয়া গেল একজন পুরুষের কঙ্কাল। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো কঙ্কালটির চারপাশ ঘিরে ছিল মাছের কাঁটা, মাটির পাত্র আর ঝিনুক। ৬৫০ খ্রিস্টাব্দে কেন তাকে এভাবে মাটির নিচে নালার ভেতরে রাখা হয়েছিল তা নিয়ে এখন চলছে ব্যাপক গবেষণা। প্রাচীন লিমা সংস্কৃতির মানব উপসর্গের এই অজানা ইতিহাস নিয়ে থাকবে আমাদের পরবর্তী প্রতিবেদন। যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সাধারণত উৎসর্গে পাওয়া যেত ১২ থেকে ২৫ বছরের তরুণীদের দেহ, সেখানে এবার ঘটল ভিন্ন কিছু। মিলল ১৩০০ বছরের পুরনো এক রহস্যময় পুরুষের কঙ্কাল। প্রত্নতাত্ত্বিকরা এই কঙ্কালের নাম দিয়েছেন লর্ড অফ দ্য চ্যানেল। আরও রহস্যময় ব্যাপার হলো তার চারপাশে রাখা হয়েছিল পাখি, মাছের কাঁটা, ঝিনুক আর মাটির পাত্র। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি কোনো সাধারণ সমাধি নয়। প্রশ্ন উঠেছে ৬৫০ খ্রিস্টাব্দে একজন মানুষকে কেন মাটির নিচে নালায় জীবনের শেষ ঠিকানা দেওয়া হয়েছিল। পেরুর প্রাচীন এই প্রত্নতাত্ত্বিক স্থানে এই কঙ্কাল আবিষ্কারের পর সামনে এসেছে মানব উৎসর্গের গোপন এক রহস্য। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ভিত্তিক ভিডিও সংস্থা ভিওরি এসব তথ্য নিশ্চিত করেছে। পেরুর মিরাফ্লোরেসের হুয়াকা পুকলানা প্রত্নতাত্ত্বিক স্থানে লিমা সংস্কৃতির এই অনন্য ভূগর্ভস্থ নালা আবিষ্কার করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। সম্প্রতি ধারণ করা ফুটেজে দেখা যায় প্রত্নতাত্ত্বিকরা ব্রাশ আর এয়ার ব্লোয়ার বাতাস দিয়ে আলতো করে ১৩০০ বছর আগের জমা ধূলিঝড় সরিয়ে উত্তোলনের কাজ করছেন। ৬৫০ খ্রিস্টাব্দের এই কঙ্কালের পজিশন গবেষকদের অবাক করেছে। পরীক্ষায় দেখা যায় উত্তর দক্ষিণে বাঁ পাশে কাত হয়ে থাকা এই পুরুষের মুখ ছিল পশ্চিমের গ্রেট পিরামিড ও সমুদ্রের দিকে। চারপাশে ছড়ানো ছিল সাদা কোয়ার্টজ পাথর, ঝিনুক, মাছের কাঁটা ও মৃৎপাত্র। এমনকি একটি পাখি দিয়ে নালার মুখটি বন্ধ করা ছিল। শ্রোণীচক্র ও
ও মাথার পেছনের হাড় দেখে লিঙ্গ নির্ধারণ করা গেলেও তার উচ্চতা, সঠিক বয়স ও মৃত্যুর কারণ জানতে নৃবিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন। 2020 সাল থেকে চলা এই গবেষণা প্রাচীন লিমা সংস্কৃতিতে মানব উৎসর্গ ও ভূগর্ভস্থ স্থানের ধর্মীয় ব্যবহারের গোপন রহস্য উন্মোচনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। পোষা কুকুর বা বিড়ালের জন্মদিন তো অনেক দেখেছেন, কিন্তু বিষধর গোখরো সাপের কেক কেটে জন্মদিন পালনের কথা শুনেছেন কি? সম্প্রতি রাজস্থানে ঘটে যাওয়া এমনই একটি শিউরে ওঠার মতো ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন এমন ঝুঁকিপূর্ণ কাজ করলেন যুবকরা? বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে। পোষা কুকুর বা বিড়ালের জন্মদিন পালনের কথা তো প্রায়ই শোনা যায়, কিন্তু কখনো কি শুনেছেন বিষধর গোখরো সাপের কেক কেটে জন্মদিন পালন করা হচ্ছে? সম্প্রতি ভারতের রাজস্থানে ঘটে যাওয়া এমনই এক শিউরে ওঠার মতো ঘটনা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় টেবিলের উপর ফনা তুলে বসে আছে এক প্রকাণ্ড গোখরো, আর তাকে ঘিরে সানন্দে হ্যাপি বার্থডে গেয়ে হাততালি দিচ্ছে একদল যুবক। কেক কাটা, হাততালি, কোনো কিছুতেই সাপের যেন কোনো হুলদোল নেই। জীবদয়া ফাউন্ডেশন সমিতির পোস্ট করা এই দৃশ্যে চরম আতঙ্ক ছড়ায় যখন এক যুবক সাপ ধরার শিক দিয়ে গোখরোটিকে কেক খাওয়ানোর চেষ্টা করেন। জীবদয়া ফাউন্ডেশন সমিতি ভারতের একটি অলাভজনক সংস্থা, যেখানে পশু চিকিৎসা সেবা প্রদান, প্রাণী উদ্ধার অভিযান পরিচালনা এবং ভ্রাম্যমাণ পশু অ্যাম্বুলেন্স পরিচালনা করে থাকে। তবে বিশেষজ্ঞদের মতে এটি চরম ঝুঁকিপূর্ণ এক বোকামি। গোখরো বিশ্বের অন্যতম বিষধর সাপ, যার একটি কামড়ে 30 থেকে 60 মিনিটের মধ্যে মানুষের মৃত্যুও হতে পারে। ক্ষণিকের বিনোদনের জন্য জীবনের এমন ঝুঁকি নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। হোয়াইট হাউসে ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত প্রভাবশালী ছায়া হয়ে উঠেছেন ন্যাটালি হার্ব। কোনো আনুষ্ঠানিক পদ ছাড়াই যিনি হয়ে উঠেছেন খোদ প্রেসিডেন্ট এবং বহির্বিশ্বের প্রধান সংযোগকারী। কোর্টে যাওয়ার সময় গাড়িতে জায়গা না পেয়ে এসইউভির ট্রাঙ্কে লাফিয়ে ওঠা কিংবা ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ, সব মিলিয়ে তাকে নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা। কে এই ন্যাটালি হার্ব, যাকে নিয়ে মার্কিন রাজনীতিতে এত বিতর্ক? বিস্তারিত দেখুন মূল প্রতিবেদন। Are you here, Natalie? Is it? Where's Natalie? ট্রাম্পের ট্রাক সঙ্গী ন্যাটালি। ডোনাল্ড ট্রাম্পের এতটাই ঘনিষ্ঠ এই ন্যাটালি হার্ব 2023 সালের অক্টোবর মাসে নিউ ইয়র্কের আদালতে যাওয়ার সময় গাড়িতে জায়গা না পেয়ে তিনি সরাসরি একটি এসইউভির ট্রাঙ্কে লাফিয়ে ওঠেন, এমন তথ্যই নিশ্চিত করেছে CNN। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও এর পেছনের কারণ হলো তার নিরঙ্কুশ আনুগত্য। লবিতে তুমুল বাদানুবাদের পর জানা গেল তার বসার জায়গা নেই, তাই তিনি এই কাণ্ড ঘটান। ট্রাম্প ব্যক্তিগতভাবে তাকে আদালতে থাকতে বলেছিলেন, আর অনুগত ন্যাটালি কোনোভাবেই নেতার নির্দেশ অমান্য করে পিছিয়ে থাকতে রাজি ছিলেন না। একজন প্রাক্তন ডানপন্থী টেলিভিশন উপস্থাপিকা হিসেবে ন্যাটালি হার্ব ট্রাম্পের কর্মী দলে যোগ দেন 2022 সালে। নিজের জীবন বাঁচানোর জন্য তিনি ট্রাম্পকে কৃতিত্ব দেন। তিনি সারাক্ষণ ইতিবাচক খবর প্রিন্ট করে ট্রাম্পকে দেখাতেন। এরপর থেকেই তিনি ট্রাম্পের অত্যন্ত কাছের মানুষ এবং মানব প্রিন্টার উপাধি পান। বর্তমানে তিনি প্রেসিডেন্ট আর বহির্বিশ্বের মধ্যে প্রধান সংযোগকারী। যে কোনো রিপাবলিকান আইন প্রণেতা প্রেসিডেন্টের সাথে যোগাযোগের আগে নিশ্চিত করেন ন্যাটালি বিষয়টি জানেন কিনা। ট্রাম্পের দ্বিতীয় নির্বাচনী প্রচারণায় ন্যাটালির কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও তিনি নিয়মিত প্রেসিডেন্টের পাশেই থাকতেন। মিত্রদের বার্তা পৌঁছে দেওয়া, বৈঠক ঠিক করা, ট্রুথ সোশ্যালের পোস্ট তৈরি, সংবাদ প্রতিবেদন ও প্রশংসামূলক লেখা প্রিন্ট করে ট্রাম্পের হাতে পৌঁছে দেওয়া, সবকিছুতেই তিনি সক্রিয় ছিলেন। এ কারণেই মিত্ররা তাকে ডাকতেন মানব প্রিন্টার নামে। 2025 সালের মে মাসের ওভাল অফিসে সংবাদ সম্মেলন হোক কিংবা 2026 সালের মার্চে মেরিন ওয়ান হেলিকপ্টারের অবতরণ, ট্রাম্প যেখানেই যান ন্যাটালিও ঠিক তার পাশেই থাকেন। তার এই সর্বব্যাপী উপস্থিতি হোয়াইট হাউসে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার জন্যই চরম বিরক্তির কারণ। অনেক উপদেষ্টা একান্তে প্রেসিডেন্টের সাথে জরুরি কথা বলতে গিয়েও দেখেন সেখানে ন্যাটালিও উপস্থিত। 35 বছর বয়সী এই নারী নিজেকে কেবলই ট্রাম্পের অধীনস্থই মনে করেন। তার এমন একঘেয়ে আচরণ অন্যদের অস্বস্তিতে ফেললেও কেউ প্রতিবাদ করার সাহস পান না।
সম্প্রতি এই সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় ওঠে। ডেমোক্রেটিক সিনেটর জন ওসফ এক ভাইরাল ভাষণে তীব্র সমালোচনা করে বলেন, গত জুলাইয়ে ইরানের হুমকির কারণে ট্রাম্প যখন গোপনে ছোট বিমানে তুরস্ক ছাড়েন, তখনও তার সীমিত সঙ্গীদের মধ্যে ন্যাটালিও ছিলেন। ওসফের এই মন্তব্যের পর হোয়াইট হাউস তীব্র ক্ষোভ প্রকাশ করে। এতে মুখপাত্র ডেভিস ইঙ্গেল ন্যাটালিকে দলের অন্যতম কঠোর পরিশ্রমী সহযোগী হিসেবে উল্লেখ করে তার পক্ষ নেন। তবে তার প্রভাব কতদূর গড়িয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ মেলে চলতি বছরের শুরুতেই। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বারাক ওবামাকে নিয়ে একটি বর্ণবাদী ভিডিও পোস্ট করা হলে চারদিকে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ঘনিষ্ঠ মিত্ররা জানতেন ট্রাম্পের অ্যাকাউন্টের প্রবেশের সুযোগ পাওয়া হাতে গোনা কয়েকজনের মধ্যে ন্যাটালি একজন, এবং তিনি সম্ভবত এই পোস্টের জন্য দায়ী। কিন্তু কেউই তার নাম প্রকাশ্যে আনতে সাহস পাননি। সবাই ভয়েই ছিলেন যে ন্যাটালির নাম বললে ট্রাম্প হয়তো তাকে সরানোর বদলে আরো বেশি সমর্থন করবেন। সব মিলিয়ে ন্যাটালি হার্পের গল্প শুধু একজন ঘনিষ্ঠ সহযোগীর গল্প নয়, এটি দেখায় আনুষ্ঠানিক পথ ছাড়াও ব্যক্তিগত আস্থা, আনুগত্য এবং সরাসরি যোগাযোগ কিভাবে একজনকে ক্ষমতার কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষে পরিণত করতে পারে। সহজ কথায়, ন্যাটালি হার্প হোয়াইট হাউসের শুধুমাত্র একজন সাধারণ সহকারীই নয়, তিনি ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত এবং অপরিহার্য ছায়া। নাজমুন নাহার উসবা, কালবেলা। মধ্যপ্রাচ্যে কি তবে নতি স্বীকার করতে চলেছে যুক্তরাষ্ট্র? একের পর এক ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত মার্কিন ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে পেন্টাগন। চলতি বছর পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে সামরিক উপস্থিতি কমানোর এই নতুন পরিকল্পনা। ইরানের অপ্রতিরোধ্য প্রযুক্তি আর মার্কিন প্রশাসনের এই পিছু হটার পেছনের সত্য জানতে দেখুন আমাদের পরবর্তী প্রতিবেদন। গত কয়েক মাসের পাল্টাপাল্টি হামলার পর ওয়াশিংটন এখন পারস্য উপসাগরে সেনা কমিয়ে নেওয়ার কথা ভাবছে, এমন তথ্যই জানা গেছে ইসরায়েলের জেরুজালেম ভিত্তিক দৈনিক পত্রিকা দ্য জেরুজালেম পোস্টে। মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা প্রত্যাহারের ভাবনা শুরু হয়েছে কয়েক মাস ধরে চলা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকেই। মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক প্রাণহানি, বিপুল ক্ষয়ক্ষতি এবং সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপস্থিতি এবং ইরানের তা সরাসরি অস্বীকৃতির তীব্র বিতর্কের মাঝে ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি কমানোর কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। মূলত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচতে গত ফেব্রুয়ারির হামলার আগেই মার্কিন প্রশাসন বেশ কিছু ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে সৈন্য খালি করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সৈন্য ও সামরিক অবকাঠামো থাকা বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, সৌদি আরব এবং জর্ডানের মতো দেশে মার্কিন ঘাঁটিগুলো ক্ষতবিক্ষত হয়। চলতি আগস্ট মাস পর্যন্ত পাওয়া সরকারি তথ্যে জানা যায় এই হামলায় অন্তত ১৯ জন মার্কিন সেনা সরাসরি প্রাণ হারিয়েছেন এবং শতাধিক সেনা গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতির ভয়াবহতায় পারস্য উপসাগরীয় অঞ্চলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পেন্টাগন ঘাঁটিগুলো আরো নতুন করে পুনর্নির্মাণ না করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এমনকি সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্রেট কুপারও উপসাগরীয় অঞ্চলের সৈন্যদের পশ্চিম স্থানান্তরের এই আলোচনায় সম্মতি দিয়েছেন। পুরো ঘটনায় এক নাটকীয় মোড় আসে যখন সংযুক্ত আরব আমিরাত জানায় ইরান তাদের লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে। তেহরান এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তোলে এটি তাদের ভাষাতে আমেরিকা বা ইসরায়েলি সাজানো কোনো ফলস ফ্ল্যাগ নাটক হতে পারে। এদিকে পেন্টাগন ও যৌথ স্টাফের মধ্যে চলা সামরিক উপস্থিতি কমানোর এই মূল্যায়নে ওয়াশিংটন রাজনৈতিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। মার্কিন প্রশাসনের যুদ্ধবাজ গোষ্ঠী মধ্যপ্রাচ্যে সেনা বহাল রাখতে চায়, অন্যদিকে শান্তিকামী ও হস্তক্ষেপ বিরোধী শিবির পেন্টাগনকে সেখানে সেনা কমিয়ে দ্রুত স্থানান্তরের তাগিদ দিচ্ছে। সেন্ট
সেন্টকমের মুখপাত্র এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য এড়ালেও যুদ্ধের বর্তমান গতি প্রকৃতি পেন্টাগনের দুর্বলতাই প্রকাশ করছে। দীর্ঘদিনের ঘাঁটি খুঁটিয়ে নেওয়ার পেন্টাগনের এই চিন্তাভাবনা কি তবে মধ্যপ্রাচ্যের আমেরিকার একক আধিপত্যের চূড়ান্ত অবসান ঘটাতে চলেছে? নিজ সৈন্যদের জীবন রক্ষা আর ইরানের অপ্রতিরোধ্য ড্রোন প্রযুক্তির সামনে যুক্তরাষ্ট্রের এই পিছু হটা আগামী দিনে সমগ্র বিশ্বের ভূ রাজনীতিকে সম্পূর্ণ নতুন এক অনিশ্চিত মোড়ের দিকে নিয়ে দাঁড় করাবে। নাজমুন্নাহার উসবা, কালবেলা। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।